আজ জানিয়ে দেব আজকের কুড়িটি বড় গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। আমাকে চমকাস না, অভিষেককে হুঁশিয়ারি দিলেন মদন, সাবধান করলেন মমতাকেও। 21শে জুলাই শহীদদের পরিবারকে 25 লক্ষ টাকা দেবে বিজেপি সরকার। নতুন এফআইআর এর ঐতিহাসিক ঘোষণা করে মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী। দিল্লির জান্তার মান্তরে ভয়ঙ্কর বিক্ষোভ। ককরোচের সাংসদ অভিযান মিছিল থেকে আটক সপা নেত্রী অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল। উত্তর রাজধানী জান্তার মান্তরে তুলকালাম, লাঠিচার্জ। সাংসদ অভিযানের মধ্যেই সিজেপি শীর্ষ নেতা দীপকে তুলে নিয়ে গেল পুলিশ। দিল্লির বিগ আপডেট। আবাস যোজনা নিয়ে সুখবর মিলল, 1 লক্ষ পাকা বাড়ি করার টাকা। 500 টাকা কাটমানি বদলে দেয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা। বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজ্য। নিট আর রাম মন্দির নিয়ে মোদীকে তোপ খার্গের। প্রশ্ন তুললেন 56 ইঞ্চি ছাতি নিয়েও। 21শে জুলাইয়ে নিহতদের পরিবারকে এবার টাকা দেবে রাজ্য সরকার। কত টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। আন্দোলন রুখতে সংসদ চত্বরে বন্ধ করা হলো ইন্টারনেট পরিষেবা। বিক্ষোভ রুখতে লাঠি, কাঁদানে গ্যাস। হাত পা বাঁধা অবস্থায় নদী থেকে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য নদিয়ায়। প্রবল বৃষ্টি মাঝে মুর্শিদাবাদে বজ্রপাতে মৃত্যু কৃষকের, জখম আরো 5। দেশের ইতিহাসে সবচেয়ে বড় তরুণ বিরোধী প্রধানমন্ত্রী, মোদীকে আক্রমণ রাহুলের। বিপিএল তালিকাভুক্ত 4তলা বাড়ি দেন আয়কর, অযোগ্য ছাঁটার আশ্বাস খাদ্যমন্ত্রী। আচমকা পাটের দরে মহাপতন, চরম আর্থিক সংকটে বাংলার কৃষকরা। পার্টি অফিস গুড়িয়ে দেব মন্তব্যে ফুঁসছে বিজেপি কর্মীরা। অভিষেকের ছবিতে জুতোর মালা ডিম। প্রবল বর্ষণে লাল সতর্কতা, 200 মিমির বেশি বৃষ্টিপাতে আশঙ্কার রাঁচি ও দীঘার উপর ঘূর্ণাবর্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। আবাস যোজনা নিয়ে সুখবর মিলল, 1 লক্ষ পাকা বাড়ি করার টাকা। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে পূর্ববর্তী তৃণমূল সরকার রাজ্যে এনেছিল বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের 2 কিস্তিতে মোট 1,20,000 টাকা দেওয়ার হতো বাড়ি বানানোর উদ্দেশ্যে। 26শে ভোটে রাজ্যে পালাবদল হয়েছে। রাজ্যে ফের ফিরছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। ইতিমধ্যে এই নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবাস যোজনার টাকা নিয়ে এসেছে ভালো খবর। গত মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে 1 লক্ষ নতুন বাড়ির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান কেন্দ্রের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। কেন্দ্র বাংলার জন্য আবাস যোজনা 1 লক্ষ বাড়ি তৈরি টাকা ছেড়েছে বলে জানান শুভেন্দু। এদিন মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে যে জটিলতা এতদিন ছিল তা ধীরে ধীরে কাটছে। এরই সুফল এবার রাজ্যবাসী পাবেন বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানও রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে বলেন, শুভেন্দুবাবু সব বাধা দূর করেছেন, এবার উন্নয়নের গতি আরো বাড়বে। এদিকে রাজ্যে পালাবদলের পর থেকে একাধিক সরকারি প্রকল্প নিয়ে কড়াকড়ি চলছে। তৃণমূল সরকারের আমলে যারা বাংলা বাড়ি প্রকল্পে বেআইনি সুবিধা নিয়েছেন তাদের সেই অর্থ ফেরত দেওয়ার নির্দেশ এসেছে। যারা বাংলা বাড়ি প্রকল্পে বেআইনিভাবে সুবিধা নিয়েছেন তাদের তালিকা প্রস্তুত করার নির্দেশ এসেছে। অভিযোগ রয়েছে, একজনের নামে একাধিক বাড়ি, পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়ি নেওয়া হয়েছে। এই সব কারণে সরকারের আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে নতুন করে উপভোক্তাদের তালিকা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই শেষে যারা অযোগ্য বলে প্রমাণ হবেন তাদের কাছ থেকে প্রকল্পে অর্থ অবিলম্বে ফেরত নেওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে স্পষ্টভাবে। আন্দোলন রুখতে সংসদ চত্বরে বন্ধ করা হলো ইন্টারনেট পরিষেবা। বিক্ষোভ রুখতে লাঠি, কাঁদানে গ্যাস। দিল্লিতে ককরোচ জনতা পার্টি সংসদ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। আন্দোলনকে প্রতিহত করতে বদ্ধপরিকর পুলিশ, নেমেছে র্যাফও। আন্দোলনকারীদের উপর সকাল থেকে দফায় দফায় লাঠিচার্জ করা হচ্ছে। জমায়েত ভাঙতে ছেঁড়া হচ্ছে কাঁদানে গ্যাসও।
তবে ছাত্রছাত্রী থেকে শুরু করে ককরোচ জনতা পার্টির সমর্থকদের সরাতে কার্যত হিমশিম খাচ্ছে পুলিশ। কাঁদানে গ্যাস ছুড়ে ভিড় সরানোর চেষ্টা করা হলেও রাস্তায় বসে পড়ে মানুষ। সেখানেই আন্দোলনে মগ্ন হয় সবাই। এলাকায় মোতায়েন রয়েছে অসংখ্য পুলিশ ও র্যাব। আর এবার যাতে খবর না ছড়িয়ে পড়তে পারে সে কারণে দিল্লি সংসদ ভবন এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এমনই অভিযোগ করা হচ্ছে ককরোচ পার্টির তরফ থেকে। আন্দোলন রুখতে বন্ধ ইন্টারনেট পরিষেবা, ছোড়া হলো কাঁদানে গ্যাস। সোশ্যাল মিডিয়ায় ককরোচ জনতা পার্টির তরফ থেকে ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মোবাইল মেসেজ এসেছে যে ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে ককরোচ জনতা পার্টির তরফ থেকে দাবি করা হয়েছে আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য এই সমস্ত খবর, ছবি ও ভিডিও যাতে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে না দেওয়া যায় সেই জন্য ওই এলাকায় ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পুলিশ। পাশাপাশি লেখা হয়েছে যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া যায়, কিন্তু দিল্লিতে যে সমস্ত মানুষ প্রতিবাদ করছেন, রাস্তায় নেমেছেন, তাদের চোখ কান কিভাবে বন্ধ করবে তারাই গোটা বিশ্বকে জানিয়ে দেবে দিল্লি কি করছে, কিভাবে হচ্ছে। অন্যদিকে যেহেতু আজ বাদল অধিবেশনের প্রথম দিন, সেই কারণে প্রায় সমস্ত সাংসদেরাই উপস্থিত রয়েছেন। সংসদ ভবনে গেট বন্ধ করে দেয়া হয়, এলাকার নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়। আন্দোলনকারীদের দিকে কখনো ছোড়া হয় কাঁদানে গ্যাস, কখনো আবার তাদের পাঞ্জাকোলা করে তুলে নিয়ে যাওয়া হয়। গতকালই দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল সংসদ ভবন অভিযানে কোনো অনুমতি দেয়া হচ্ছে না। তবে আর পরোয়া না করে সকাল থেকে যন্তর মন্তরের সামনে জমায়েত হতে শুরু করেন প্রচুর মানুষ। সেখানে লাঠিচার্জ করেও আটকানো যায়নি এই আন্দোলন। অবশেষে বর্তমানে রণক্ষেত্র পরিস্থিতি সংসদ ভবনের সামনে। আচমকা পাটের দরে মহাপতন, চরম আর্থিক সংকটে বাংলা কৃষকরা। মৌসুমের শুরুতেই মাথায় হাত নদিয়ার পাট চাষিদের। গত কয়েকদিনে আচমকায় কমতে শুরু করে পাটের দাম। বর্তমানে নদিয়া জেলা তথা তেহট্ট ব্লকে প্রতি কুইন্টাল পাটের বাজার দর ঘোরাফেরা করছে 12 থেকে 13 হাজার টাকার মধ্যে। কয়েকদিন আগে ছিল এই কাঠের বাজার দর 18 থেকে 19 হাজার টাকা। আচমকাই দরপতনের চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন জেলার প্রান্তিক চাষিরা। ব্যবসায়ীদের মতে এই দাম কমে যাওয়ার পিছনে একাধিক কারণ রয়েছে। উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় এবার আগাম পাটের চাষ হয়েছিল। ইতিমধ্যে নদিয়া এবং পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলা কিছু কিছু এলাকাতেও নতুন পাট উঠতে শুরু করেছে। অন্যদিকে এবার পর্যাপ্ত ও ভালো বৃষ্টিপাত হওয়ায় পাটের ফলনও হয়েছে বেশ ভালো। এর ওপর গোদের ওপর বিস্ফোরণের মতো সাময়িকভাবে দুটি বড় চটকল পাট কেনা স্থগিত রেখেছে বলে ব্যবসায়ীরা জানান। পাশাপাশি অনেক চাষি পাট কাটার পর ভালো করে না শুকিয়ে জল সমেত বাজারে নিয়ে আসছে। আর্দ্রতা বেশি থাকার কারণেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। উত্তাল রাজধানী, যন্তর মন্তরে তুলকালাম, লাঠিচার্জ। সিজেপি শীর্ষ নেতা দীপকে তুলে নিয়ে গেল পুলিশ। দিল্লি বিগ আপডেট। সংসদে বাদল অধিবেশন শুরুর প্রথম দিনেই রাজধানী দিল্লিতে তুমুল উত্তাপ, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। পুলিশি বাধা অতিক্রম করে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ছড়ালো দিল্লির রাজনীতিতে। ছাত্র ও যুব আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ রাজধানী। পরীক্ষা প্রক্রিয়া সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসা ককরোচ জনতা পার্টি বা সিজেপি সংসদ চলো অভিযান ঘিরে সোমবার সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লির যন্তর মন্তর। তবে ব্যাপক বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মাঝে সরকারের তরফ থেকে আলোচনার জন্য প্রথম বার্তা এসেছে বলে দাবি করেছেন সিজেপির অন্যতম প্রধান মুখপাত্র সৌরভ দাস। ককরোচের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ। ককরোচে আরেক বড় মুখ সৌরভ দাস, যার সঙ্গে বিজেপি নেতা জেপি নাড্ডার মিটিং রয়েছে সোমবার। তিনি তার সামাজিক মাধ্যমে টুইট করে এই কথা জানিয়েছেন। সিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সোমবার সকালেই সরকারের উচ্চ পর্যায়ের নেতা তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথম দিকে প্রশাসনের নিম্ন স্তরে আধিকারিকদের মাধ্যমে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন এবং নির্দিষ্ট মন্ত্রীদের সঙ্গে সরাসরি কথা বলার দাবি জানান। এরপরই সরকারের তরফে ইতিবাচক সাড়া মেলে। একটি সোশ্যাল মিডিয়া বার্তায় সৌরভ দাস জানান যে দলের আরেক নেতা আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সৌরভ দাসের কথায় আমাদের দাবি একেবারে স্পষ্ট, তরুণ সমাজ এখানে বিপুল সংখ্যায় সমবেত হয়েছে, আমরা অবশ্যই দাবি দেওয়ায় জয়ী হব। এদিকে বাদল অধিবেশন শুরুর দিন সকালে প্রবল বৃষ্টি উপেক্ষা করে যন্তর মন্তরে হাজার হাজার আন্দোলনকারীরা জড়ো হন। তবে দিল্লি পুলিশের পক্ষ থেকে
এই সংসদ চলো অভিযানের জন্য কোনো আগাম অনুমতি দেওয়া হয়নি। নতুন দিল্লিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করা হয়েছিল এবং মধ্য দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। তা সত্ত্বেও বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করতে হয় এবং বেশ কিছু আন্দোলনকারীকে আটক করা হয়। সৌরভ দাসকেও প্রথমে ডেপুটি কমিশনারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে বসেই তিনি সরকারের সঙ্গে আলোচনা প্রক্রিয়ার কথা সংবাদ মাধ্যমে জানান। বিপিএল তালিকাভুক্ত 4তলা বাড়ি দেন আয়কর অযোগ্য ছাঁটার আশ্বাস খাদ্যমন্ত্রী। রাজ্যে বিপিএল তালিকায় বহু অযোগ্য ব্যক্তি রয়েছেন, যাদের 3 থেকে 4তলা বাড়ি রয়েছে। যারা নিয়মিত আয়কর দেন তাদের বিপিএল তালিকায় থাকার কোনো যৌক্তিকতা নেই। সোমবার দুর্গাপুর থেকে একথা জানান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। এসব অযোগ্য ব্যক্তিদের ছাড়তে তালিকার পুনর্বিন্যাসে আশ্বাস দেন তিনি। মন্ত্রী জানান, সরকার নিয়ম মেনে বিপিএল তালিকায় পুনর্বিন্যাস করা হবে। নতুন তালিকায় প্রকৃত দারিদ্ররাই স্থান পাবেন। সোমবার দুর্গাপুরে সিটি সেন্টারে মতুয়া সম্প্রদায়ের সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন অশোক কীর্তনিয়া। সেখানে তিনি বলেন, কেন্দ্র সরকারের নির্দেশিকা ও প্রচলিত নিয়ম মেনে বিপিএল তালিকা পুনর্বিন্যাসে কাজ হবে। এতদিন ধরে বহু অযোগ্য ব্যক্তি বিপিএল তালিকা অন্তর্ভুক্ত হয়ে সরকারি সুবিধা ভোগ করেছেন। 3 থেকে 4তলা বাড়ি রয়েছে এমন ব্যক্তিও তালিকায় রয়েছেন। যারা নিয়মিত আয়কর দেন তাদের বিপিএল তালিকায় থাকার কোনো যৌক্তিকতা নেই। এতে প্রকৃত উপভোক্তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন। তিনি জানান, বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্য স্তরে বিভিন্ন তথ্য যাচাইয়ের কাজ চলছে। সরকারি চাকরিজীবীরা, আয়করদাতা এবং অন্যান্য নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে তালিকা খতিয়ে দেখা হবে। অতীতে অসঙ্গতি দূর করে স্বচ্ছ ও নির্ভুল বন্টন ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ধাপে ধাপে প্রয়োজনীয় সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেও জানান মন্ত্রী অশোক কীর্তনিয়া। নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, মতুয়া উদ্বাস্তু হিন্দু সমাজের কোনো ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। 2024 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত ভারতে আসা হিন্দু সনাতনী উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ সিএ এর আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তাদের কাউকে দেশ থেকে বের করে দেয়া হবে না। হাত পা বাঁধা অবস্থায় নদী থেকে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য নওদায়। হাত পা বাঁধা অবস্থায় নদী থেকে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার। মৃতের নাম গোপীনাথ হালদার, বাড়ি নওদা থানা এলাকায়। এদিন নওদার গোঘাট এলাকায় জলঙ্গি নদী থেকে পা হাত বাঁধা অবস্থায় ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর চার হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর যায় নওদা থানা পুলিশের কাছে। পুলিশই শেষে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। গোপীনাথকে খুন করা হয়েছে বলে অভিযোগ তার সতীর্থদের। পরিবার সূত্রে জানা গেছে, রবিবার থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না গোপীনাথের। এরই মধ্যে সোমবার দুপুরে নদী থেকে দেহ উদ্ধার হয়। খবর পেতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। চাপানুতো শুরু হয়েছে রাজনৈতিক আঙ্গিনাতেও। নওদার বিজেপি নেতা তথা এবারের বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী রানা মণ্ডল বলছেন, ওকে খুন করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করে তারপর জলে ফেলে দেয়া হয়েছে। অনুমোদনহীন কসাইখানায় গরু জবাই করে রাজারহাটে পুলিশের হেফাজতে 6 বাজেয়াপ্ত গরু পাঠানো হলো গৌশালায়। রাজারহাট থানা এলাকারই রায়গাছি ঘাট এলাকায় গোপনে গরুর মাংস বিক্রি করার জন্য কসাইখানা চলছে বলে পুলিশের কাছে খবর আসে। সেই সূত্র ধরে ভোর রাতে সেখানে পুলিশি অভিযান চালায়। হদিশ মেলে একটি লাইসেন্সহীন কসাইখানার। আইন ভেঙে লাইসেন্সহীন কসাইখানায় গরু কেটে গ্রেফতার 6 জন। উদ্ধার বিপুল পরিমাণ গোমাংস, সঙ্গে বাজেয়াপ্ত 2টি গরুও। রাজারহাট থানা এলাকায় এই ঘটনায় ধৃতদের আদালতে হাজির করানো হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ সূত্রে খবর, রাজারহাট থানা এলাকারই রায়গাছি ঘাট এলাকায় গোপনে গরুর মাংস বিক্রি করার জন্য কসাইখানা চলছে। পুলিশ সূত্রে খবর, রাজারহাট থানা এলাকারই রায়গাছি ঘাট এলাকায় গোপনে গরুর মাংস বিক্রি করার জন্য কসাইখানা চলছে বলে পুলিশের কাছে খবর আসে। সেই সূত্র ধরে ভোর রাতে সেখানে পুলিশি অভিযান চালায়। হদিশ মেলে লাইসেন্সহীন কসাইখানার। সেখানে সদ্য জবাই করা 2টি গরু পাওয়া যায়। 2টি জীবিত গরু উদ্ধার হয়। তদন্তে জানা গিয়েছে, আজমাল কুরেশি নামে এক ব্যক্তি ওই কসাইখানা চালাচ্ছিল বেআইনিভাবে। ঘটনাস্থল থেকে 6 জনকে গ্রেফতার করা হয় এবং ভারতীয় ন্যায় সংহিতার পাশাপাশি পশুদের ওপর নিষ্ঠুরতা প্রতিরোধ আইন এবং পশু জবাই নিয়ন্ত্রণ আইনে এফআইআর করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, জবাইয়ের সঙ্গে যুক্তরা গ্রেফতার হলে পালিয়ে গিয়েছেন কসাইখানার মালিক।
পঞ্চায়েতে 11,000 লোক নিয়োগ কিভাবে হবে জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিলেন রাজ্যে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তৃণমূল জমানায় নিয়োগ নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছে, অনেক শূন্যপদ নিয়োগ হয়নি, তেমনি পঞ্চায়েতে ফাঁকা পড়ে রয়েছে বহু পদ, যার জেরে পঞ্চায়েতে কাজ ব্যাহত হচ্ছে। পঞ্চায়েতের কাজে গতি আনতে এবার 11,000 শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানালেন দিলীপ। শুধু তাই নয়, আগে পঞ্চায়েতে নিয়োগ হতো জেলা প্রশাসনের মাধ্যমে, এবার তা পিএসসির মাধ্যমে নিয়োগ হবে। পঞ্চায়েতে কর্মী নিয়োগের প্রয়োজনীয়তার কথা জানিয়ে দিলীপ বলেন, কর্মীর অভাবে পঞ্চায়েতে কাজ করা যাচ্ছে না, তাই পিএসসির মাধ্যমে পঞ্চায়েতে 11,000 লোক হবে। এতদিন পর্যন্ত জেলা স্তর থেকে নিয়োগ হতো, কিন্তু রাজ্যের নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয়ভাবে এই নিয়োগ হবে পিএসসির মাধ্যমে। পিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার জন্য আইন সংশোধনের প্রয়োজন রয়েছে জানিয়ে দিলীপ ঘোষ বলেন, আগে পঞ্চায়েত আইনের মাধ্যমে নিয়োগ হতো, তাই নিয়োগের আগে আইনে সংশোধন করতে হবে। রাজ্যে ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1 লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই আইন সংশোধন হলে শুধু পঞ্চায়েত দফতর থেকে নিয়োগ হবে 11,000। রাজ্যে পালাবদলের পর বেশিরভাগ পঞ্চায়েত কাজ থমকে রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন জায়গায় তৃণমূল শাসিত পঞ্চায়েতের প্রধানরা বেপাত্তা। এদিন বিধানসভায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে বাজেট বক্তৃতায় জবাবি ভাষণে সেই প্রসঙ্গ তোলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, প্রধানদের বলছি পরিষেবা দিতে হবে, না হলে পদত্যাগ করতে হবে, মাঝামাঝি কিছু নেই। বিধানসভায় হুঁশিয়ারি সুরে মন্ত্রী বলেন, পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে এনে সই করাবো, ভাতা নেবেন, সব সুযোগ সুবিধা নেবেন, আর সই করবেন না মামাবাড়ি নাকি?